গুড মর্নিং এভরিবডি। আমরা শুরু করতে চলেছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই যে কবিতাটা তোমরা পড়তে যাচ্ছ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত যে কতগুলো সনেট সিরিজ আছে তার মধ্যে, মানে সেটার নাম্বার হচ্ছে 154 ইন টোটাল, 154টা সনেটের মধ্যে এই সনেটটা হচ্ছে নাম্বার 18। তো প্রথমে একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সনেট। তোমরা হয়তো সনেট সম্বন্ধে জানবে যে সনেট ইজ এ 14 লাইন্স পোয়েম উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। এই কবিতা যখন তোমরা পড়বে সেই কবিতাতেও তোমরা একটা বিশেষ একটা রাইম স্কিম খুঁজে পাবে। যে কবিতার ছন্দটা রয়েছে সেই ছন্দটা, যে রাইম স্কিমটা তোমরা এখানে খুঁজে পাবে, সেই রাইম স্কিমটা আমি বলে দিচ্ছি, নোট ডাউন করতে পারো। এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এখানকার যে 14টা লাইন রয়েছে সেই 14টা লাইন এইরকমভাবে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। সেই রাইম স্কিমে এই 14টা লাইন ঠিক মিলে যাবে, শেষের শব্দটার উচ্চারণ ঠিক এইভাবে যদি মিলিয়ে দেখো মিলে যাবে। ওকে, আমার খুব বেশি বলার সময় নেই, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো চ্যানেলে এখানে বেশি সময় দেওয়া যায় না। সো আমি কবিতাটা পড়ছি এবং কবিতা সম্বন্ধে যা বলছি তোমরা সেটা মন দিয়ে শুনবে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতা শুরু করছি। কবি প্রথমেই প্রশ্নটা করেছেন এইভাবে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবি তার বন্ধু, তার ফ্রেন্ড, যাকে আমরা মিস্টার WH এই নামে জানবো বা এই পরিচয়ে জানবো, সেই মিস্টার WH তার কবির ফ্রেন্ড, তাকে দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন এই নামেও আখ্যায়িত করা হয় বা এই পরিচয়ে তাকে চেনা হয়। তো তার যে সৌন্দর্য, তার বিউটি, সেই বিউটিটাকে কবি এই কবিতার মধ্যে দিয়ে গ্লোরিফাই করেছেন, বুঝিয়েছেন যে তার সৌন্দর্য কোনো কিছুর কাছেই হার মানে না। সবচেয়ে সৌন্দর্য জিনিস যদি কিছু থাকে সেটা হচ্ছে তার বন্ধুর সৌন্দর্য। সেটা গ্রীষ্মের দিনের যে সৌন্দর্য, যেটা সাধারণত যারা ব্রিটিশ পিপল, তাদের ওখানে সারা বছর ধরে এমনিতেই শীত চলে, কিন্তু সেই শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা গ্রীষ্মের দিনের জন্য চেয়ে থাকে যে কবে গ্রীষ্ম আসবে। সেই গ্রীষ্ম তাদের কাছে অতি আনন্দের। তো সেই গ্রীষ্মের দিন তারা ভীষণ আনন্দের সাথে কাটায়, তাদের কাছে সবচেয়ে সুন্দর জিনিস হয়তো গ্রীষ্মের দিনগুলোই। কিন্তু সেই গ্রীষ্মের দিনও কোনো জায়গায় যেন গিয়ে কবির বন্ধুর সৌন্দর্যের কাছে হার মেনে যাচ্ছে। এটাই হচ্ছে এই কবিতার মুখ্য বৈশিষ্ট্য বা মুখ্য আলোচনার বিষয়, যেখানে কবি দেখিয়েছেন যে তার ফ্রেন্ডের যে বিউটি, সেই বিউটিটা সব কিছুকে হার মানিয়ে দেয়। এমনকি গ্রীষ্মের দিনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য পর্যন্ত কবির ফ্রেন্ডের কাছে বা কবির ফ্রেন্ডের যে বিউটি, সেই বিউটির কাছে সেটা হার মেনে যাচ্ছে। তো কবিতাটা শুরু হচ্ছে এইভাবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে তুলনা করব একটা গ্রীষ্মের দিনের সাথে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তখন তিনি বলছেন যে যদি এই তুলনাটা করতেই হয় তাহলে আমি বলবো যে দাও আর্ট, অর্থাৎ তুমি হলে, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সংযত। টেম্পারেট অর্থাৎ মডারেট বা সংযত। তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি মডারেট। কিসের তুলনায়? সেইটা একটা গ্রীষ্মের দিনের সৌন্দর্যের তুলনায়। তিনি বলছেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। গ্রীষ্মের দিনে কি হয়, যখন দমকা বাতাস আসে, সেই দমকা বাতাস, রাফ উইন্ডস এসে কি করে, দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের সুন্দর ফুলগুলো, সেই ফুলগুলোকে কি করে, শেক করে, ওগুলো সেগুলোকে নাড়িয়ে দেয় এবং ঝরিয়ে দিয়ে চলে যায়। অসময়ে সেই ফুলগুলো ঝরে যায়। যে ফুলগুলো হয়তো গ্রীষ্মের দিনে সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারতো, সেই ফুলগুলোকে, সুন্দর ফুলগুলোকে অসময়ে ঝরিয়ে দিয়ে গ্রীষ্মের সৌন্দর্যকে ম্লান করে দিয়ে চলে যায় দমকা বাতাস। তাহলে গ্রীষ্মের দিন তার নিজের সৌন্দর্য ধরে রাখতে পারলো না, কার কাছে হার মেনে গেল? দমকা বাতাসের কাছে হার মেনে গেল। আবার বলছেন অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। বলছেন সামার্স লিজ অর্থাৎ গ্রীষ্মের দিনের যে সময়কাল, লিজ মানে সময়কাল বা পরিধি, যে গ্রীষ্মের দিনের সময়, সেই সময়টা খুবই অল্প সময় নিয়ে আসে। এত অল্প সময় নিয়ে আসে যে সময়টা হয়তো আমরা উপভোগ করব, আনন্দ করব যে গ্রীষ্ম এসেছে, সেই গ্রীষ্মের দিনগুলো কী সুন্দর বা কী বিউটিফুল। সেই বিউটিফুল ডেজগুলো এনজয় করার আগেই, হয়তো আমরা মন থেকে আনন্দ উপভোগ করার আগেই সেই গ্রীষ্ম বিদায় নিয়ে চলে যায়। তাহলে এই সৌন্দর্য কেমন সৌন্দর্য হলো, যেটা আমাদের সম্পূর্ণরূপে তৃপ্তি দিতে পারলো না। তাহলে গ্রীষ্মের দিন কিন্তু তার সৌন্দর্যগুলোকে এক এক করে হারিয়ে ফেলছে। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। গ্রীষ্মের দিনে কখনো কখনো দেখা যায় যে টু হট দ্য আই অফ হেভেন শাইন্স,
দ্য আই অফ হেভেন অর্থাৎ স্বর্গের চক্ষু। স্বর্গের চক্ষু বলতে সূর্যকে বোঝানো হয়েছে। বলছে সূর্য এই গ্রীষ্মের দিনে কোনো কোনো দিন বা কোনো কোনো সময় এমন হয়ে যায় যে এত বেশি হট হয়ে পড়ে, এত বেশি তপ্ত হয়ে পড়ে, যেদিন আমরা ভাবতে বাধ্য হই যে না, গ্রীষ্মটা গেলেই বোধহয় ভালো হয়, এই গ্রীষ্ম ধরে রেখে লাভ নেই। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। আবার কখনো কখনো কি হয়, এই যে হিজ গোল্ড কমপ্লেকশন অর্থাৎ তার সোনালি রং। কার সোনালি রং? সূর্যের সোনালি রং। বলছে সূর্যের সেই সোনালি রং, যে সোনালি রংটা হয়তো গ্রীষ্মের দিনে সৌন্দর্যকে বাড়িয়ে তুলতো, সেই সোনালি রং কখনো কখনো ডিমড হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্লান হয়ে যাচ্ছে, মৃদু হয়ে যাচ্ছে। কেন? কারণ মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দিচ্ছে, এবং মেঘ ঢেকে দেওয়ার জন্য সূর্যের সুন্দর রং, সুন্দর সোনালি রং, সেটা যেন ম্লান হয়ে যায়। তাহলে গ্রীষ্মের দিনে সেই সৌন্দর্যটা ধরে রাখতে পারলো না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। তিনি বলছেন যে সুন্দর যে কোনো কিছুই, সেটা যত সুন্দরই হোক না কেন, ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, সেটা কোনো না কোনো সময় এসে ডিক্লাইন করবেই, অর্থাৎ তার নিজের সৌন্দর্যটা ক্ষয়প্রাপ্ত হবেই। সেটা কিন্তু সেই একই রকম সুন্দর থাকবে না। সে যে কিছুই যত সুন্দরই হোক না কেন, সেটা দুই রকমভাবে হতে পারে। হয় বাই চান্স হবে, অর্থাৎ হঠাৎ করে সেই সৌন্দর্য হয়তো নষ্ট হয়ে যাবে বা ক্ষয়ে যাবে, অথবা অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির নিয়মেই সেই সৌন্দর্য হয়তো বদলে যাবে, সেই সৌন্দর্য আর একরকম থাকবে না। অর্থাৎ প্রকৃতির নিয়মে কোনো কিছু নির্দিষ্ট সময় যাওয়ার পরে সেই জিনিসটা ধ্বংস হবেই বা নষ্ট হবেই। আর যদি তা না হয়, হঠাৎ করে দেখা যায় যে বাই চান্স অর্থাৎ অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে যে জিনিসটা হয়তো আরও কিছুদিন সুন্দর থাকতে পারতো, সেটা প্রাকৃতিক কারণে বা কোনো দুর্যোগের কারণে হঠাৎ করে সেটা সৌন্দর্য হারিয়ে ফেলতো। তার মানে সৌন্দর্য কিন্তু একটা সময় হারাবেই, সেটা কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। অর্থাৎ তিনি বলছেন যে অন্যান্য কিছু সৌন্দর্য হারিয়ে গেলেও তোমার যে সৌন্দর্য, দাই মানে তোমার, ইটার্নাল সামার তোমার চিরস্থায়ী, এখানে সামার বলতে বিউটিকে বুঝিয়েছে, তোমার যে চিরস্থায়ী সৌন্দর্য সেইটা বলছে শ্যাল নট ফেড, সেটা কিন্তু কোনোদিনই ফেড হবে না বা সেটা কোনোদিনই ম্লান হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। অর্থাৎ দ্যাট ফেয়ার মানে সেই সৌন্দর্য যেটা তুমি, দাও মানে তুমি, ওয়েস্ট মানে ধরে রাখো, তুমি যে সৌন্দর্যটা নিজের মধ্যে ধরে রাখছো, অর্থাৎ তোমার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কিন্তু কোনোভাবেই হারাবে না, সেটা একই রকম থেকে যাবে। নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। মৃত্যুও কোনোদিন অহংকার করতে পারবে না। ব্র্যাক করা মানে অহংকার করা। মৃত্যু কোনোদিন অহংকার করে বলতে পারবে না যে মৃত্যু তোমাকে নিজের ছায়া বা নিজের কবলে নিয়ে নিয়েছে। তোমরা জানো মৃত্যুর কাছে কিন্তু সবাই হার মানতে বাধ্য। অর্থাৎ মৃত্যু সবাইকে একটা না একটা সময় পরে, অর্থাৎ নির্দিষ্ট সময় যাওয়ার পরে মৃত্যুর কাছে সবাই হার মানতে বাধ্য। কিন্তু কবি তার বন্ধুর কথা বলতে গিয়ে বলছেন যে তার বন্ধু, যদিও বা বন্ধু হয়তো মারা যাবে, কিন্তু তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু বিরল সৌন্দর্য, এবং সেই সৌন্দর্য একই রকমভাবে থেকে যাবেই। কারণটা কি? কারণ হচ্ছে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। কারণ হচ্ছে কবি তার বন্ধু সৌন্দর্যটা লিপিবদ্ধ করবেন, লিখে দিবেন কিসের মধ্যে? ইন ইটারনাল লাইন্স, অর্থাৎ চিরস্থায়ী লাইনের মধ্যে। কোথাকার লাইন? সেই লাইনগুলো হচ্ছে এই কবিতার যে লাইনগুলো। সত্যিই তো এই লাইনগুলোর মধ্যে, কবিতার এই লাইনগুলোর মধ্যে কবির বন্ধুর কথা বা বন্ধুর সৌন্দর্যের কথা লেখা আছে বলেই আজকে আমরা এত শতাব্দী পরেও তার কথা পড়ছি, এবং তিনি কিন্তু আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। কিসের মধ্যে দিয়ে? এই কবিতার লাইনগুলোর মধ্য দিয়ে। সেই জন্য বলছে যত দিন যাবে, তত দিন যাওয়ার সাথে টু টাইম দাও গ্রোয়েস্ট, তুমি আরও বেড়ে উঠবে, তুমি আরও বাড়তে থাকবে। কিসের মধ্যে দিয়ে? এই কবিতার লাইনের মধ্য দিয়ে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড লিভ দিস গিভস লাইফ টু দি। তিনি বলছেন যে যতদিন পর্যন্ত, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর্থাৎ মানুষ বেঁচে থাকবে, অর আইস ক্যান সি, বা মানুষ তার চোখ দিয়ে দেখতে থাকবে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্তই এই কবিতাটাও বেঁচে থাকবে। লিভস দিস, দিস মানে এই কবিতাটা, এই সনেটটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটাই তোমাকে জীবন দিয়ে যাবে, অর্থাৎ তোমাকে প্রাণরস সরবরাহ করে যাবে। তুমিও এই কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকবে। তার মানেই হচ্ছে এই কবিতাই হচ্ছে সেই জিনিস, একমাত্র সেই মূল্যবান জিনিস। কবিতার লাইনই পারে একমাত্র কোনো কিছুকে চিরস্থায়ী বা চিরদিনের জন্য টিকিয়ে রাখতে বা বাঁচিয়ে রাখতে। ঠিক এই কবিতার মধ্যে দিয়ে যেমন তিনি তার বন্ধুকে বা বন্ধুর সৌন্দর্যকে চিরদিনের জন্য অমর করে রেখে দিলেন, সেই বিষয়টাই আমরা এই কবিতার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারলাম যে সত্যিই তাই। আজ থেকে দীর্ঘদিন বা দীর্ঘ 500-600 বছর আগে লেখা এই কবিতার
যে বিষয়, সেই বিষয়টা আজকেও ততটাই সুন্দর, বা তার বন্ধুর সৌন্দর্য আমাদের সামনে ততটাই যেন প্রাঞ্জল হয়ে আছে যে আমরা তার মধ্যে দিয়ে তার বন্ধুর বিউটিটাকে এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ।